পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে। আর আমি যদি বলি পাহাড় নয়, একদম আগ্নেয়গিরির জ্বালামুখীর পাশে দাঁড়িয়ে এই মনোরম দৃশ্যটা দেখা যাবে, তবে কেমন হয় বলুন তো? যেখান থেকে অনবরত বেরিয়ে চলেছে কেমিক্যাল গ্যাস। হ্যাঁ, চলুন আজকের ভিডিওতে দেখাই একটা আগ্নেয়গিরির চূড়ায় ওঠার গল্প, একটা সুন্দর ট্রেকিংয়ের গল্প। এই আগ্নেয়গিরি কোথায়, কিভাবে যাওয়া যাবে ট্রেকিংয়ে, কতটা কঠিন হবে, আর আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল কেমন ছিল, সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তাই শেষ অবধি দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন আমি আছি ইন্দোনেশিয়ার বালিতে, আর এখন বাজে প্রায় রাত 2টো, অর্থাৎ ইন্ডিয়ান টাইম অনুযায়ী 11:30। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট বাটুর ট্রেকিংয়ে। তো মাউন্ট বাটুর হচ্ছে একটা অ্যাক্টিভ ভলক্যানো, যার লাস্ট ইরাপশন হয়েছিল 2000 সালে। তো এখনও ইরাপশন লেটেস্ট ইয়ারে হয়নি, বাট এখনও কিছু গ্যাস, কেমিক্যাল গ্যাস ওখান থেকে এখনও বেরোয়। তো আমরা ওটা ট্রেকিংয়ে যাব। তো মাউন্ট বাটুরের হাইট খুব একটা বেশি না, মানে আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের কাছে হাইট মানে হচ্ছে 10,000 ফিট, 12,000 ফিট, 17,000 ফিট, যে যত উঁচুতে উঠতে পারে। তো এখানে যেহেতু এটা একটা আগ্নেয়গিরি, এটার হাইট সেই অর্থে খুব একটা বেশি না, খুব বেশি হলে কত হবে, 6,000 কি 7,000 ফুট ফ্রম সি লেভেল। বাট গুগল রিভিউ বলছে এর ট্রেকিংয়ের ডিফিকাল্টি মডারেট হতে পারে, তার কারণ একটা জায়গার পরে গিয়ে ট্রেকিংটা বেশ টাফ, একটু স্টিফনেস আছে। তো আমি গুগল রিভিউ, ভিডিওস, ফটোস দেখে খুব এক্সাইটেড ছিলাম এই ট্রেকিংটা নিয়ে, একটা অ্যাক্টিভ ভলক্যানোর সামনে থেকে দেখবো বলে। সামনে থেকে যখন যাব, ট্রেকিংটা হবে, আমি ভিডিও ইনফরমেশন সব কিছু তো শেয়ার করবো। আমি সামনে থেকে গিয়ে যখন সানরাইজটা দেখবো, আদৌ কি সত্যি এটা এতটা ওয়ার্থ, এতটা খাটনি করে যাওয়া, সত্যি কি ভিউটা এতটাই সুন্দর লাগে, সেই সমস্ত কিছু আমি ওখানে যাওয়ার পরে, দেখার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর সময় নষ্ট করছি না, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে 2:15-র মধ্যে, অর্থাৎ আর 15 মিনিট আমাদের হাতে আছে। তো চলা যায়। সো আমরা এখন যাচ্ছি গাড়ি করে ট্রেকিংয়ের বেস পয়েন্টে, সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। তো সেই জায়গাটা 1 ঘন্টা 15 মিনিট দূরত্ব, মানে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে আমাদের হোটেল থেকে ওই জায়গাটা যেতে, এবং সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। তো গিয়ে দেখা হবে সেখানে। মাউন্ট বাটুর এই আগ্নেয়গিরি রয়েছে বালির কিন্তামানি নামের একটি জায়গায়, যার দূরত্ব উবুদ থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো। আর এই সানরাইজ ট্রেকিংয়ের বুকিং অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, অথবা বালিতে পৌঁছে কুটা, সেমিনিয়াক, নুসা দুয়া, উবুদ যে কোনো পপুলার প্লেস থেকে করা যায়। চলে এসেছি ট্রেকিংয়ের বেস পয়েন্টে। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হচ্ছে। আমাদেরকে দিয়ে দিয়েছে মাথায় একটা টর্চ, এই টর্চটা জ্বালিয়ে এখন আমরা সোজা হেঁটে যাব। আমাদের গাইড ওখানে আছে, জো আছে। Let's go. শুরু হলো আমাদের ট্রেকিং একদম অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে। যখন গোটা শহর ঘুমোচ্ছে, আমরা হেঁটে চলছি হালকা জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে। মোট 7 থেকে 8 কিলোমিটার মতন পথ, সময় মাত্র 2 ঘন্টা, কারণ সানরাইজ হয়ে যাবে 5:35 নাগাদ। তার আগেই পৌঁছে যেতে হবে একদম চূড়ায়। কিছু দূর যেতেই দেখলাম অনেকেই মোটর বাইকে করে ওপরে উঠছেন। এর ভাড়া কিন্তু বেশ বেশি, 2.5 লাখ আইডিয়ার পার পার্সন, শুধু একটা দিক যাওয়ার জন্য। কিন্তু আমাদের মোটর বাইকের প্রয়োজন নেই, আমরা তো এসেইছি ট্রেকিং করব বলে। যাই হোক, বেশ অনেকটা রাস্তা হাঁটার পরে আমাদেরকে 10 মিনিটের জন্য রেস্ট দেওয়া হলো। তো আমরা মোটামুটি 55 মিনিট হেঁটে ফেলেছি, আরও এখনও 1 ঘন্টা হাঁটা বাকি আছে। তো ডিফিকাল্টি বলতে আমি যেটা বলবো, আমার যেহেতু এটা খুব নতুন একটা এক্সপিরিয়েন্স, আমার বেশ ডিফিকাল্টি লাগছে। তার কারণ পুরো রাস্তাটাই স্টিপ, মানে পুরোটাই স্টিপ, মানে কোনো সমতল কোনো জায়গা নেই যে কিছুটা 100 মিটার হেঁটে যাবো তারপরে আবার স্টিপ, আবার হেঁটে যাবো। পুরোটাই স্টিপ। আর রাস্তাটা হচ্ছে পুরো একটু বালি বালি, একটু ছোটো ছোটো পাথরের নুড়ি রাস্তা, তো একটু পা স্লিপও কেটে যাচ্ছে।
বাট ঠিক আছে, বেশ ভালো। মানে এখন একটুখানি এই হাফ রাস্তা আমাদের আসা হয়ে গেছে, তার জন্য আমাদের এখন 5-10 মিনিট রেস্ট নিতে দিয়েছে। আর এখান থেকে দেখতে বিউটিটা দারুণ লাগছে, নিচটায় পুরো শহরটা দেখা যাচ্ছে, এখানে একটা সামনে লেক আছে, এটা হয়তো অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর উপরে আকাশে এত তারা, দারুণ লাগছে এখানে বসে দেখতে, কিন্তু সেগুলো ক্যামেরায় হয়তো আসবে না। তবে এরা বলছে যে এরপরে নাকি আরও স্টিপ আছে। তো মানে গুগলে যে রিভিউ করেছিলাম যে মডারেট, হয়তো সে সমস্ত মানুষরা হয়তো অনেক বেশি ট্রেকিং করে অভ্যস্ত, তাদের জন্য হয়তো মডারেট লাগতে পারে, বাট যারা অল্প ট্রেকিং এক্সপিরিয়েন্স বা নতুন নতুন শুরু করছে তাদের জন্য এটা সত্যি ডিফিকাল্ট। মানে রাস্তাটা হয়তো জাস্ট 8 কিলোমিটার মতন রাস্তা, কিন্তু পুরোটাই স্টিপ। আবার উপরে গিয়ে পৌঁছে তারপরে বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমরা যেখানটা বসে রেস্ট করছিলাম তারপর থেকে অ্যাকচুয়ালি কিন্তু সেরকমভাবে কোনো রাস্তাই নেই, পুরোটাই পাহাড়ের ওপর দিয়ে হেঁটে আসা। একটু রাস্তাটা দেখিয়ে দিই, এই যে এটাই হচ্ছে রাস্তা। বাকি 1 ঘন্টার রাস্তাটা পুরোটাই এরকম। তবে রাস্তাটা যত চ্যালেঞ্জিং, আমাদের উদ্যমও ততটাই প্রবল। আমরা অলমোস্ট সানরাইজ ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি, আর 3-4 মিনিট হয়তো রাস্তা আছে। কিন্তু এইখানে যে দূরে লাল আলোটা দেখা যাচ্ছে অলরেডি ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে সানরাইজ হওয়ার সময় এসছে। আর এই বিউটিটা দেখার পরে আমাদের এনার্জি যেন একটু বেড়ে গেল। এখন এখানে খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু স্টিল আমরা এরকম একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের একটু ভেতরে গরম লাগছে আর কি। ভোরের আলো ফুটতেই বাটুর লেক, মাউন্ট আগং আর কিন্তামানি শহরটা পুরোপুরি স্পষ্টভাবে দেখা গেল। মনটা জুড়িয়ে গেল একদম। তো ফাইনালি আমরা সানরাইজ ভিউ পয়েন্টে চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মোবাইলটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি এখানকার ভিউটা দেখে তো মানে জাস্ট অবাক হয়ে গেছি। মানে এতক্ষণ যে এতটা ডিফিকাল্ট একটা ট্রেকিং করে উপরে আসা আমাদের পুরো সার্থক। আমার লাইফের ফার্স্ট ট্রেকিং, সত্যি এত একটা ডিফিকাল্ট ট্রেকিং দিয়ে ট্রেকিং স্টার্ট করবো, লাইফের ফার্স্ট ট্রেকিং। জানতাম না, কেই বা জানে কখন কী হয়। হ্যাঁ, তো তুমি কিছু বলবে? তোমার তো অনেক ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, যে মানে কীরকম লাগলো ট্রেকিংটা করে? না, এটা সত্যি খুব টাফ। মানে মিন্স বলো মানে কন্টিনিউয়াস স্টিপ। এক্স্যাক্টলি, আমারও সেটার জন্যই টাফটা লেগেছে। মানে কোনো সমতল জায়গা নেই, আর একটা টাইমের পর তো রাস্তাই নেই। আমার তো মনে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি পাহাড়ের মধ্যে থেকেই কেউ কখনো হয়তো রাস্তাটা ফাইন্ড করেছিল যে এখান দিয়ে ওঠা যাবে। তো পুরো কোনো রাস্তাই নেই, পুরোটাই তখন তারপরে আর কি ওই বোল্ডার। আর আমি কিছুক্ষণ পরে আরেকটু সূর্যটা উঠে যাক, আরেকটু আলো আসুক, তারপরে মেন ভলকেনোটা কোথায় সেটা দেখাবো। তো এখন আপাতত সানরাইজের ভিউটা এনজয় করি। আমাদের ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে গেছে আমাদের গাইড, তো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট চলে আসবে। ততক্ষণ আমরা এখানে ভিউটা এনজয় করবো। সো ফাইনালি সানরাইজ হয়ে গেছে, সূর্যটা ওখান থেকে আস্তে আস্তে উঠলো। এখানে বসে বসে দেখতে চোখের সামনে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সব কিছু তো ক্যামেরায় ধরা পড়বে না, কিন্তু চোখের সামনে মানে দৃশ্যটা এতটাই মনোরম, সবসময় মনে থাকবে। সো এইটা হচ্ছে মেনলি ভলক্যানোটা। এই ভলক্যানোটা হচ্ছে মাঝখানে, চারদিকটা এরকম একটু উঁচু জায়গা। এবার আমি এখান থেকে কয়েকটা জায়গা দেখাই। এখানে অনেকগুলো জায়গা থেকে এখনও কেমিক্যাল গ্যাস ধোঁয়া বেরোচ্ছে, আর ধোঁয়াটা বেশ গরম। দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দূরে একটু সোজা তাকালে দেখা যাচ্ছে বেশ গাঢ় ধোঁয়া উঠছে, অনেক লোক দাঁড়িয়ে আছে ওখানে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল গ্যাস। এখানে আমার সামনে থেকেও বেরোচ্ছে, এখান দিয়ে এই ধোঁয়াটা একটু কীরকম বলবো, এটা একটু সালফার টাইপ গন্ধ লাগছে আমার। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ একটু গা গলিয়ে উঠছে এই ধোঁয়াটায়। তো এইটা হচ্ছে ভলক্যানোটা। দূরে যে দুটি পাহাড় দেখা যাচ্ছে, সামনেরটা মাউন্ট আবাং আর পেছনেরটা মাউন্ট আগং। মাউন্ট আগং এখানকার আরেকটি ভলক্যানো। আগ্নেয়গিরির বিভিন্ন জলামুখগুলো থেকে যে এখনও ধোঁয়া বেরিয়ে চলেছে, এটাই কিন্তু এর প্রমাণ যে এখনও এই আগ্নেয়গিরিগুলো সুপ্ত হয়নি। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের ব্রেকফাস্ট এসছে ব্যানানা স্যান্ডউইচ,
এটা কি দিয়েছে? অরেঞ্জ আর এনার্জি বার। এখন আমরা নামছি আস্তে আস্তে, যেহেতু এখন সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। এখন দেখানো সম্ভব আপনাদেরকে যে রাস্তাটা কতটা ডিফিকাল্ট, মানে কতটা স্টিফ নিচের দিকে। আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে হট স্প্রিং শাওয়ারে। তো সেখানে গিয়ে আমি দেখাবো সমস্ত কিছু। বাট আমাদের ট্রেকিং আজকে আপাতত এখানেই শেষ। আমাদের হয়তো আরও 1 ঘন্টা লাগবে নামতে। তো লাস্ট ভিউটা দেখিনি এখান থেকে, তারপরে আমাকে সাবধানে নিচে নামতে হবে। ট্রেকিংয়ে খুব স্বাভাবিকভাবেই নিচে নামতে খুব একটা অসুবিধা হয় না। তবুও আমাদের খালি মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে তো আমরা ওপরে আসিনি। ওপরে আসার রাস্তা তো ছিল যেন পাহাড়ের গা বেয়ে স্পাইডারম্যানের মতন উঠে আসছি। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আসলে বাইক যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে নিচে নামানো হচ্ছে। আদারওয়াইজ পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠা তো সম্ভব, নিচে নামা খুব খুব কঠিন। তুমি যাও। যেহেতু একটু ঘুরপথে নামতে হলো, বেশ অনেকটাই সময় লাগলো নামতে। যাই হোক, চলুন একটু গাইডের সাথে আলাপ করিয়ে দিই। So finally we have completed our trip. So this is our guide. Yes, Joe? hello, I'm guide. Yeah, he's very nice guy. He guided us all through the trip. It was very nice place. We enjoyed the sunrise. And how did you enjoy us? So, Do you like us? of course, so Do you think- you are very good people, very friendly. Thank you so much. Thank you so for much. coming. So I'll take your contact number and I'll Yes. provide it to the description so that people can contact you. Yes, Okay? my Thank you. Instagram. Yeah, sure. মাউন্ট বাটুর ট্রেকিং আর এই ওয়াটার পার্ক যেটা আমরা যেতে চলেছি, এই পুরো প্যাকেজটা আমরা নিয়েছিলাম ক্লুক থেকে। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, যেটা অথেন্টিক ইনফরমেশন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইন্ড আর বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজের জন্য ক্লুক খুবই পপুলার। এবং এর একটাও এত সুন্দর ডিজাইন যে এখান থেকে কোনো ট্যুর প্যাকেজ বুক করা খুবই ইজি। যেমন ধরা যাক আমি যদি মাউন্ট বাটুর ট্রেকিং লিখি, এখানে সাথে সাথে ফার্স্ট অপশানটা যেটা আসছে সেটাই আমরা সিলেক্ট করব। এবার এখানে গ্রুপ টাইপ দেওয়া রয়েছে, জয়েন ইন না প্রাইভেট। তো আমরা চুজ করেছিলাম প্রাইভেট। জয়েন ইন হলে এখানে গ্রুপে 8-10 জনের একটা গ্রুপ হতে পারে। এখানে অনেক কিছু অ্যাড অন রয়েছে, আমরা সিলেক্ট করেছিলাম ন্যাচারাল হট স্প্রিংস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন অ্যাড অন নিতে পারেন বা নাও নিতে পারেন। এখানে সমস্ত কিছু টাইমিং দেওয়া রয়েছে, পিক আপ ড্রপ সব কিছু ইনক্লুডেড। গাইডের খরচ থেকে শুরু করে যেখানে আপনারা যাবেন সেখানকার যে এন্ট্রি ফিস সমস্ত কিছু ইনক্লুডেড। আর এক্সট্রা আর কোনো খরচা লাগবে না যদি আপনারা ক্লুক থেকে বুক করে নেন। এবার আপনি যদি বুক না হয়ে যান, এখান থেকে একটা ডেট সিলেক্ট করা যাবে। ধরা যাক আমি 19 jan সিলেক্ট করলাম। এবারে এখানে অনেকগুলো অপশান আছে, আমি সিলেক্ট করবো গ্রুপ অফ 2 to 4। অ্যাকচুয়ালি এটা দুজনেরই হচ্ছে, এখানে 2 দেখাচ্ছে মানে আমরা দুজনই, শুধু এটা প্রাইভেট যেহেতু। এখানে আসছে 10,656 টাকা। কোনো অফার বা কোনো ক্লুকের কোনো কুপন লাগালে এটা 10,000 টাকার কাছাকাছি চলে আসতে পারে। এখানে কিন্তু কোনো ফরেক্স চার্জেস লাগবে না, তার কারণ ডিরেক্টলি INR আপনাকে পে করতে হবে। আপনি যে কোনো উপায়ে পে করতে পারেন, UPI, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনিথিং। তো এই ছিল পুরো প্রসেসটা। আমি একটু বুঝিয়ে বলে দিলাম যে অনলাইনে কীভাবে মাউন্ট বাটুর ট্রেকিং বুকিং করা যাবে। আপনারা চাইলে বালিতে পৌঁছে অফলাইনেও বুকিং করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। মাউন্ট বাটুর ট্রেকিং সেরে গাড়িতে করে ঠিক 15 মিনিটে পৌঁছে গেলাম তোয়া দেভাসা জিও পার্ক রিসোর্ট অ্যান্ড ভিলাস। এখানকার এন্ট্রি ফি আমাদের ক্লুকের প্যাকেজেই ইনক্লুডেড ছিল। এই ওয়াটার পার্কে অনেকগুলোই ওয়াটার অ্যাক্টিভিটি আছে, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল হেকটিক ট্রেকিংয়ের পরে ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার পুলটায় গিয়ে চুপচাপ বসে থাকা। এখানে বেশ সুন্দর লকার রুম এবং শাওয়ার রুমের ব্যবস্থা রয়েছে। এরা এখান থেকে টাওয়েলও প্রোভাইড করে থাকে, তাই নিজেদের পার্সোনাল জিনিসপত্র রাখা এবং ড্রেস চেঞ্জ নিয়ে কোনো সমস্যাই নেই। ওয়াটার পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক এগুলো তো বহু জায়গায় দেখেছি, কিন্তু এরকম সুন্দর লোকেশন আমি সত্যি বলছি আজ অবধি দেখিনি। তো আমি এখন আছি তোয়া দেভাসা ওয়াটার পার্কে।
যে পার্কটা একদম বাটুর লেকের পাশে, আর পেছনে দেখা যাচ্ছে মাউন্ট আবাং, যেটা আমরা মাউন্ট বাটুর থেকেও দেখতে পারছিলাম, কিন্তু লেকটাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো এটা হচ্ছে বাটুর লেক, বাটুর লেক থেকে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওয়াটারফলটা বিশাল বড়, খুব সুন্দর। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 3 লাখ আইডিয়ার পার পারসন, অর্থাৎ ইন্ডিয়ান মানিতে 1,500 টাকার কাছাকাছি। তো এখানে আপনাদের যদি একটু কিছু সময় থাকে, একটা এক্সট্রা দিন থাকে, রিল্যাক্স করতে চান, এখানটা এসে বেশ মজা করতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর।